ঈদ মোবারক। উৎসবের এই দিনে আমরা সবাইকে শুভকামনা জানাচ্ছি। একটি উৎসবের আনন্দ তখনই মহৎ আনন্দে রূপান্তরিত হয় যখন তার সাথে কল্যাণ, ত্যাগ এবং আনন্দ যুক্ত হয়। শুধু দর্শক, আজকে দুজন চিকিৎসক আমাদের সাথে এসছেন, যারা আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেবেন এবং একই সাথে তাদের জীবনের এই পর্যায়ে আসার পেছনে যে অনেকগুলো কষ্ট, অনেক পথ পাড়ি দেওয়ার যন্ত্রণা, একই সাথে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার যে আনন্দ, সব কিছু কিন্তু মাখামাখি হয়ে আছে। আমরা সেই আনন্দ আজকে আপনাদের সাথে ভাগ করে নেব এবং নিশ্চয়ই আপনারাও মনোযোগ দেবেন এই দুজন মানুষ যারা জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটা জায়গায় এসেছেন, তাদের এই আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, দুজন অতিথি আমাদের মধ্যে রয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সামনে, আমার ডান দিকে যিনি রয়েছেন, তিনি প্রফেসর ডক্টর A.K. আজাদ খান, অধ্যাপক A.K. আজাদ খান। এদেশের অধিকাংশ মানুষ তাকে জানে। বাংলাদেশের একটি মহৎ প্রতিষ্ঠান বারডেম হাসপাতাল, যার মূল সংগঠন হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, তার তিনি সভাপতি। এবং আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল আমাদের প্রাতঃস্মরণীয় এক মনীষী অধ্যাপক ডক্টর M. ইব্রাহিম সাহেবের হাত ধরে, এবং তিনি যখন এই প্রতিষ্ঠানটি শুরু করেন তখন তার সুযোগ্য সহচর হিসেবে সেখানে ছিলেন প্রফেসর A.K. আজাদ খান। তিনি এই দেশের একজন স্বাধীনতা পদক প্রাপ্ত চিকিৎসক এবং একই সাথে তিনি বাংলা একাডেমি পদক বিজয়ী। তিনি নিজে পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞ, যাকে আমরা ইংরেজিতে বলি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। এবং সুপ্রিয় দর্শক, আরেকজন মানুষ যিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনিও একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি অধ্যাপক ডাক্তার ফৌজিয়া হোসেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, চিকিৎসা বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিনি গাইনোকোলজিক্যাল অনকোলজি, তার অধ্যাপক তিনি। এবং একই সাথে তিনি বাংলাদেশে ব্রিটেনের যে সংস্থাটি বাংলাদেশের ডাক্তারদের ক্ষেত্রে পুরস্কার ডিগ্রি প্রদান করেন, FRCOG, রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, সেটা প্রেসিডেন্ট, তিনি সেটারও প্রেসিডেন্ট। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনাটা শুরু করব প্রফেসর A.K. আজাদ খানকে নিয়ে। কেমন আছেন আপনি প্রফেসর খান? ভালো। আমরা আপনার গৌরবের দিকটা যেমন জানি, কিন্তু এই যে যাত্রাটা আপনি শুরু করেছিলেন, প্রথম তো 1960 সনে সম্ভবত আপনি মেডিকেল কলেজে ভর্তি হন। 60 সালে। হ্যাঁ, আপনি শুরুর থেকে আপনার গল্পটা একটু আমাদের বলুন। তা দেখুন, আমি আমার জন্ম, বড় হয়ে ওঠা হলো অজপাড়াগায়। জি। আমরা বলবো ভাগ্যবান যে আমার পাশের গ্রামে একটি মিশন স্কুল আছে, নাম সেন্ট আলফ্রেডস হাই স্কুল, যা খ্রিশ্চান মিশনারিদের দ্বারা পরিচালিত। তার ফলে আমাদের অঞ্চলে শিক্ষার প্রসারটা মোটামুটি ভালোই ছিল। স্কুলের বেশ এটার স্কুলটা চালাতো ক্যানাডিয়ান রোমান ক্যাথলিক মিশনারিরা, এবং তারা খুব ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, সত্যবাদিতা, এর উপর খুব জোর দিতেন। ফলে আমাদের স্কুলের সুনাম ছিল। সুনামটা এরকম ছিল যে একবার গল্পস্থলে বলছে, কিন্তু তখন তো মেট্রিক পরীক্ষা তো গ্রামে হতো না, জেলা শহরেই হইতে হতো। তো একবার BM স্কুল বরিশালে, সেখানে প্রাদেশিক পরিষেরা ওখানেই পরীক্ষা হতো। তো একটি আমার 2 বছর সিনিয়র একটা ছেলে, সে টেরা ছিল। তো ফলে কোনো ইনভিজিলেটর মনে করছে সে বোধহয় নকল করার চেষ্টা করছে। তখন
তাকে ধরতে গেছে, তো অন্য ইনভিজিলেটর বলে যে না 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 এ তো পাদ্রীশিব স্কুলের ছাত্র, এরা নকল করে না। আচ্ছা আচ্ছা। তো এটা ওইরকম স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করেছি 58 সালে। তারপরে ঢাকা কলেজ চলে আসছি। তো কেন জানি না আমার। আচ্ছা, আপনার গ্রাম থেকে আপনার বাড়ির থেকে স্কুলে যাওয়ার দূরত্ব কেমন ছিল? গ্রাম থেকে বাড়ির দূরত্ব আমি সোজা করে বলি, তখন স্কুলে শুরুতে বলে একটা ওয়ার্নিং বলে, একটা ঘন্টা বলে। জি, ঘন্টা মানে ক্লাসটা শুরু হয়ে গেল, আর ওয়ার্নিং মানে আসো। তো এটার মধ্যে সময়টা 15 মিনিট। জি জি। তো ওয়ার্নিং শুনতে পেতাম বাড়ির থেকে আমি, এবং ওয়ার্নিং শুনলে দৌড় দিতাম, স্কুলে পৌঁছে যেতাম সময় মতো। আচ্ছা, মোটামুটি কাছেই ছিল, তেমন বড় পথ হাঁটতে হয়নি। না না। জি জি। হ্যাঁ, এটাই তো বললাম, আমাদের এলাকা অঞ্চলে স্কুলটা, স্কুলটা তো এখনো আছে। জি। তারপর আপনি ঢাকা কলেজে ভর্তি হলেন। তারপর ঢাকা কলেজে এসে গেছি, এবং সেটাও একদিক দিয়ে আমি মনে করি আমি সৌভাগ্যবান। ঢাকা কলেজ খুবই ঐতিহ্যবাহী কলেজ। বিশেষ করে আমরা যখন ঢাকা কলেজে ভর্তি হই, তখন ইংরেজি বাংলায় যে শিক্ষক ছিল, আমি মনে করি অত্যুক্তি হবে না যে শিক্ষক ঢাকা ইউনিভার্সিটিতে ভালো ছিল, বললাম না তখন। যাই হোক, তো ঢাকা কলেজ তো সিদ্দিক বাজারে ছিল। আচ্ছা, তখন সিদ্দিক বাজার। আমরা যখন ভর্তি হলো ওই বছরই বর্তমান যেখানে ঢাকা কলেজ, এখানে স্থানান্তরিত হয়েছে। আমরা এসে মানে এই নতুন বিল্ডিংয়ে কলেজ পেয়েছি, এখানে হোস্টেল। নাহলে আমাদের পক্ষে গ্রাম থেকে এসে ঢাকাতে পড়া সম্ভব হতো না যদি হোস্টেল না থাকতো। তখন তো একটু জায়গাটা কেমন ফাঁকা ছিল না, চারপাশে ধান ক্ষেত ছিল কি? হ্যাঁ, তা তো বটেই, ধানমন্ডিতে ধান খেতে ছিল। তো আমরা যখন ঢাকা কলেজে হোস্টেলে থাকি, তো হোস্টেল থেকে নিউ মার্কেট তখন হয়ে গেছে। তো নিউ মার্কেট ধান ক্ষেত পার হয়েই তো যেতাম। বর্ষাকালে যাওয়া হতো না, বর্ষাকালে ঘুরে রাস্তা দিয়ে যেতে হতো। আচ্ছা, শীতকালে তো ওই ধান ক্ষেত তো ধান কাটা হয়ে গেলে শুকিয়ে যেত, আমরা হেঁটে চলে যেতাম। এইদিকে গেট ছিল, এখন এসব তো সব কংক্রিটের জঙ্গল হয়ে গেছে। আচ্ছা, আপনারা যখন হোস্টেলে থাকতেন, রাতে কখনো শেয়ালের ডাক কি শুনতে পেতেন? তখন শিয়ালের ডাক আমি ঠিক ওখানে শুনিনি, কিন্তু বাঁদর তো আসতো অনেক। বাঁদর আসতো মানে ধরুন আপনারা তখন ইন্টারমিডিয়েটে পড়েন, বাঁদররা কি আপনাদেরকে বন্ধু ভেবে আসতো নাকি খাবার চুরি করতে আসতো? সত্যি কথা বলে বান্দররা বান্দরামি করতে আসতো। আচ্ছা, জি 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 জি। সোজাই ঢাকাতে তখন অনেক বাঁদর ছিল, হলে না অনেক ছিল, কারণ ওরা থাকতে পারতো, জায়গা ছিল। এখন তো মানুষের কম্পিটিশনে বাঁদর জায়গা নাই, জায়গা হারিয়ে ফেলেছি। আচ্ছা, এরপরে আপনার এখান থেকে ইন্টারমিডিয়েট করলেন আপনি? আমি যখন ঢাকা কলেজে ভর্তি হই 58 সালে, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। জি। এটা হয়তো গ্রামে আমরা তো অজপাড়া কিন্তু, তো সেখানে কিন্তু চিকিৎসার কোনো সুবিধা ছিল না, বললেন না। এই ইউনিয়ন কাউন্সিলের ডিসপেন্সারি ছিল, এবং সেখানে এলএমএম ডাক্তার কিন্তু পোস্টেড হতেন। এলএমএম তখনকার এলএমএম স্ট্যান্ডার্ড ভালো ছিল, ভালো ছিল। তো একার কত দেখবে আর কি। সেই তখন আমি তো কলেরা এপিডেমিক দেখেছি, এবং ওই যে শরৎচন্দ্রের বইতে আছে না যে ওলা ওঠা হলো, গ্রাম উজাড় হয়ে গেল, যারা ছিল তারা ভয়ে চলে গেল। তো সেটা তো দেখেছি আমরা। তো তখন থেকে এটা দেখে মনের মধ্যে একটা বাসনা হয় যে ডাক্তার হব, এবং হইয়া মানুষের পাশে দাঁড়াবো। অসাধারণ আপনাদের সেই দৃঢ়তা, এবং সেই সম্ভবত দৃঢ়তা থেকেই আপনি আজকের জায়গায় আসতে পেরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফৌজিয়া। আপনার অভিযাত্রাটা কেমন শুরু হয়েছিল? যখন আমার স্কুলে যাওয়ার বয়স হয়, সেই সময় আমার বাবা তো ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার তখন চাঁদপুরে পোস্টিং হয়। তো সেই জন্য বাসাতেই আমি পড়াশোনা করেছি। আমার মা তো বিকাউনেস স্কুলের টিচার ছিলেন, কিন্তু সেই সময় 1 বছরের জন্য মিড 1969 থেকে মিড 70 পর্যন্ত। তো সেই সময় আমি আমার বড় ভাইকে যখন পড়াতেন আম্মু, তো ওই শুনেই আমি। আচ্ছা, চাঁদপুরে কি বাদর ছিল? মানে আপনাদের না না, কিন্তু বাদরা কিন্তু আমাকে তার বান্ধবী ভাবে নাই, না না, খোঁজে নাই। আচ্ছা, তো তখন একবারে যখন আমি বিকাউনেস সাহেব ভর্তি হওয়ার জন্য আসলাম,
70-তে, তখন একবার আমাকে ক্লাস 2-তে নিয়ে নেয়। যেহেতু আমি আমার বড় ভাইয়ের থেকে সব পড়া শুনে এই একবারে আর কি উঁচু ক্লাসে ভর্তি হই। তো আমি বিকাউনেসেস স্কুল, তারপরে হোলি ক্রস কলেজ, তারপরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মেডফোর্ড হসপিটাল, সেখান থেকে আমি MBBS পাশ করি 1988-এ, এবং 10th BCS দিয়ে আমি সরকারি চাকরিতে জয়েন করি। আচ্ছা, তবে আমার কিন্তু কখনোই ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল না। আমি সবসময় ছোটবেলা থেকে একটু মানে খুব ব্রাইট ছিলাম আর কি ছোটবেলায় পড়াশোনায়। মানে নিজেকেই নিজে ব্রাইট বলতেন? না না না, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এখনের তুলনায় ব্রাইট ছিলাম সেটাই বলছি। তো আমার আসলে ফরেন সার্ভিসে যাওয়ার ইচ্ছে ছিল, এবং মেডিকেল স্টুডেন্ট দেখে আমার কখনোই ভালো লাগতো না, কারণ মনে হতো ওরা সারাক্ষণ শুধু বই নিয়ে বসে থাকে। কারণ আমি কখনোই আজ অবধি প্রতিদিন পড়াশোনা করি না, আমি শুনে শুনে শিখে ফেলি আর কি সেরকম। তো তারপরে যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ে, তো আমাদের সময় আমরা সবগুলোতে অ্যাডমিশন টেস্ট দিতাম, মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি। তো দেওয়ার পরে যখন আমার মেডিকেল কলেজে হলো, এবং আমি ধারণা ছিল যে আমার ঢাকা মেডিকেল কলেজে হবে, তো আমার হয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো তখন আমার মনে হলো যে না, মানে নিজেকে এত বেশি ভাবার কারণ নাই, হ্যাঁ, অতিরিক্ত মূল্যায়ন হয়তো আমি নিজেকে করছি। প্লাস আরেকটা বিষয় ছিল যে আমার দাদার 8 ছেলে মেয়ে, মানে আমার বাবারা 8 ভাই বোন, তারা কেউ সচিব, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু ডাক্তার কেউ ছিলেন না। তো আব্বু সবসময় বলতো যে আমার দাদার খুব ইচ্ছে ছিল যে কেউ না কেউ চিকিৎসক হয় ফ্যামিলিতে। তো সেই ভেবে আমি ভাবলাম যে না, আমি যাব। এবং যখন আমি মিডফোর্ডে যাই, এবং প্রথম দর্শনে আমার সেই পুরনো বিল্ডিং এবং আমাদের যে সামনে যে সুদৃশ্য যে বাগান ছিল, আমার দেখে মনে হচ্ছে যে না, আমাকে এখানেই থাকতে হবে এবং এখানেই পড়াশোনা করে আমাকে জীবনে বড় হতে হবে। এবং মাইগ্রেশনে আমি ঢাকা মেডিকেলে হয়ে যাই, বাট আমি যাইনি, আমি মিডফোর্ডে থাকি, রয়ে যাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি গাইনি অনকোলজি, হ্যাঁ, তো এরকম একটি জটিল জায়গা কেন পছন্দ করলেন? জটিল ঠিক না আসলে, মানে ইন্টার্নশিপের সময় যখনই যে ওয়ার্ডে যেতাম মনে হতো আমি সেই বিষয়ে আমি রোগাক্রান্ত হব, হ্যাঁ, আমি পোস্ট গ্রাজুয়েশন করব। কিন্তু পরবর্তীতে গাইনিতে এই জন্য গেলাম যে আসলে যখনই একটা শিশুর জন্ম হয় সেই ফিলিংটাই কিন্তু একটা অন্যরকম। তো গাইনিতে প্রথমে আমি পড়াশোনা করি, বাংলাদেশে আমি MS করি, আর ওদিকে তো রয়্যাল কলেজে আমি MRCOG করি। আর পরবর্তীতে ইউকেতে আমি তো চাকরি, মানে লিএনএ চাকরিতে গিয়েছিলাম, সেখানে আমি স্পেশালিস্ট রেজিস্ট্রার হিসেবে NHS-এ কাজ করেছি বেশ কিছু বছর। এবং আমি তখন গাইনি অনকোলজি এবং ইনফার্টিলিটি দুটাতে আমি সাবস্পেশালিটি করে আসি। এবং আমার বাবা, যার কারণেই আসলে আমি চিকিৎসক হয়েছি, আমি যখন আমার চাকরিতে জয়েন করি 10th BCS-এ, তার 2 দিন আগে বাবা মারা যান লাং ক্যান্সারে, জাস্ট 6 মাসের ব্যবধানে, ডায়াগনোসিসের সময় আর কি। তো তখন প্লাস আমার ফ্যামিলি হচ্ছে লিঞ্চ টাইপ 2 ফ্যামিলি, যে অনেক ফ্যামিলিয়াল ক্যান্সার আছে। তো পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসলাম যখন 2005-এ, তো আমি ভাবলাম যে না, গাইনোকোলজিক্যাল অনকোলজিতেই আমি ক্যারিয়ার করব। এবং আমাদের যে সাবস্পেশালিটিটা তৈরি হলো সেখানে যথেষ্ট আমার কন্ট্রিবিউশন আছে, তো সেজন্য আমি গাইনি অনকোলজিটাই বেছে নিয়েছি। অনেক ধন্যবাদ আপনার চমৎকার অভিযাত্রা শুরুর জন্য। ডক্টর খান, আপনার কাছে আসি। আপনি তো মেডিকেল কলেজে ভর্তি হলেন, কোন মেডিকেল কলেজে? ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, ঢাকা। আসলে আমাদের সময় তো 3টাই মেডিকেল কলেজ। আচ্ছা, কোনটা কোনটা? ঢাকা মেডিকেল কলেজ, তারপরে চট্টগ্রাম আর রাজশাহী। তিনটি, হ্যাঁ হ্যাঁ। এখানে আপনাদের জীবনটা কেমন ছিল? মেডিকেল কলেজে আমি বলবো গতানুগতিক পড়াশোনা। খাবার দাবার নিয়ে কোনো ছিল, অভিযোগ ছিল? আমরা তো হোস্টেলে থাকতাম। হ্যাঁ হ্যাঁ। তো মেডিকেল কলেজ হোস্টেল, কিন্তু ধরেন ঢাকা কলেজে হোস্টেল, সেটা কিন্তু ওই অথরিটি হোস্টেলটা রান করতো। হ্যাঁ হ্যাঁ। মেডিকেল কলেজ হোস্টেল আমি ঠিক এখন জানি না, কিন্তু আমাদের সময় হোস্টেলে যে খাওয়া দাওয়া ওটা ছাত্ররাই রান করতো। বিভিন্ন মেস ছিল সেই, তো খাওয়া দাওয়া প্রত্যেক মেসে আলাদা কিছুটা, সুতরাং খাওয়া দাওয়া ঠিক আছে, মানে ওটা নিয়ে আমার কিছু খারাপও না, তেমন কিছু ভালো না, এই তো। আচ্ছা, পাশ করে ইন্টার্ন শুরু করলেন, ইন সার্ভিস ট্রেনিং বা ইন্টার্নি যেটাই বলি না কেন শুরু করলেন। তখন এই যে রাতের পর রাত জেগে থাকতে হতো ডিউটি করতে গিয়ে, সেটা কেমন লাগতো? দেখুন, আমি যদি আমার কোনো শ্রোতা ডাক্তার হয়ে থাকে বা মেডিকেল ছাত্র, তাদের উদ্দেশ্যেও বলছি আমি যে ডাক্তারি, যে ক্লিনিক্যাল ডাক্তারি শেখার মেইন সময়টাই ওইটা, আচ্ছা, ইন্টার্নের সময়। এবং আমি তাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলবো,
যদি কেউ ইন্টার্নশিপ করার চান্স ঢাকা মেডিকেল কলেজে পায়, তো এর চাইতে ভালো ইন্টার্নশিপ করার জায়গা পৃথিবীতেই নাই। কিন্তু ডক্টর ফৌজিয়া তো বলবেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালে যদি কেউ না, ওখানে তো ভালো। জি, ঢাকা মেডিকেল কলেজ মানে একটা এক্সট্রাঅর্ডিনারি, কারণ টাইপ অফ পেশেন্ট, যে রুগীর সমাহার হয়, অত রুগী এই অল্প সময় আর কোথাও দেখা যাবে না। এখন আপনার প্রশ্নটা ছিল যে এই সময় যে সমস্ত দিন রাত 24 ঘন্টা করাটা কেমন কষ্ট করছিল, এটা আমি মনে করি কষ্টকর মনে হয়নি আমার আসলে। কারণ তখন মনের মধ্যে ছিল যে এই সময়টা আমরা ব্যবহার করব যাতে আমি আসল জিনিস, পরীক্ষার কোনো প্রেশার নাই তো, আমি যাতে ডাক্তারিটা আয়ত্ত করতে পারি। এবং আমি বিশেষভাবে নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি যার সাথে হাউসম্যানশিপ করেছি সে হলো মরহুম ফজল রাব্বি সাহেব। মানে ওনাকে সবাই জানে, কিন্তু আমি তো ওনাকে খালি ডাক্তার হিসেবে জানি না, মানুষ হিসেবেও জানি। তো মানুষ হিসেবে ওই রকম মানুষ খুবই বিরল আসলে। আমি বলবো উনি আমাকে আমার ক্লিনিক্যাল মেডিসিন যা হাতে ধরে শিখেছেন, একালি শিখতে গাইডেন্স করেছে। যেমন আমি একটা কথা বলি, ছাত্ররা তো পড়ে, একরকম পড়া হলে প্রবলেম ওরিয়েন্টেড স্টাডি। যে রুগীটা দেখবে বলতে ওই রুগীটা আদ্যপন্থ পড়ে ফেলবে, ওই রোগটা মানে ওই রোগটার আদ্যপন্থ মানে কি, ওই যে ধরেন পেটের অসুখ, পেটের অ্যানাটমি ফিজিওলজি ওর অসুখ সব আদ্যপন্থ পড়ে ফেলবে বলে, তাহলে দেখবো 3-4 মাসের মধ্যে তোমার সব পড়া হয়। মানে রোগী দেখা, রোগীর লক্ষণ সাথে পড়াশোনা। সুতরাং আমার লাইফের কথা আমি বলছি যে পৃথিবীতে কোথাওই, খালি এই দেশে না, পৃথিবীতে কোথাওই ক্লিনিক্যাল মেডিসিন করতে আর বেগ পাইতে হয়নি। মানে ওই পিরিয়ডের যে শিক্ষাটা এমনভাবে প্রিপেয়ার করছে আমাদের যে পৃথিবীতে আর কোনো বেগ পাইতে হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেয়ার, সাথেই থাকুন, দ্রুত ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ঈদের এই আনন্দের উৎসবে আপনাদের সাথে দুজন খ্যাতনামা চিকিৎসকের ত্যাগ, আনন্দে ভরা একটি জীবনকে ভাগ করে নিতে যাচ্ছি। যেমনটি আগে কথা বলছিলাম প্রফেসর খান, ডক্টর ফৌজিয়ার কাছে কি আমরা এখন একটা গানের কথা শুনবো, গানের লাইন শুনবো, নাকি গান তার গল্প শুনবো? কোনটা? গান শুনতে কার না ভালো লাগে, আর আমি জানি ও খুব ভালো গান গায়। হ্যাঁ, সে খুব মানে আমাদের পেশাজীবীদের ডাক্তারদের মধ্যে গানের ক্ষেত্রে তার সুনামও রয়েছে। তো এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি, কারণ স্যার গানের ব্যাপারে আমি এখনও শিক্ষানবিশ। আর আমি আসলে আপনার মতো একজন আমার শিক্ষাগুরুর সামনে গান গাইতে খুবই একটু হেজিটেন্ট ফিল করছি স্যার, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতই যদি দ্বিধা, তবে জন্মেছিলে কেন, গেয়ে ফেলুন। কি বলেন? তাহলে স্যার গাইবো আমি বনফুল গো, আমার বাবার খুব প্রিয় গান এটি, কমল দাশগুপ্তের লেখা। সব বাঙালি প্রিয় গান। স্যার হ্যাঁ, খালি গলায় গাই। আমি বনফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল গো, বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি, মালিকা দোদুল গো, মালিকা দোদুল গো, আমি বনফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল গো, বনের পরি আমার শনে খেলতে আসে কুঞ্জ বনে, বনের পরি আমার শনে খেলতে আসে কুঞ্জ বনে, ফুল ফোটানোর গান গেয়ে যায়, ফুল ফোটানোর গান গেয়ে যায়, পাপিয়া বুলবুল গো, আমি বনফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল
গো। চমৎকার। আচ্ছা ডক্টর ফাউজিয়া, আপনি যেমন বাবার অনুপ্রেরণায় চিকিৎসক হয়েছেন, গানের ক্ষেত্রে কার অনুপ্রেরণা? গান আসলে আমি কিন্তু বাবার অনুপ্রেরণা ঠিক না, বাবা কখনোই আমাকে চিকিৎসক হতে বলেননি, কখনো প্রেশারাইজ করেননি, আমি নিজের থেকেই হয়েছি। আর গানটা আসলে এমন একটা জিনিস যে আসলে ছোটবেলায় মায়ের ঘুম পাড়ানি মাসি পিসির আয় ঘুমায় দত্তপাড়া দিয়া, এই গান শুনে শুনে আমরা বড় হয়েছি। আর ছোটবেলা থেকে আমি আমার ভাই, আমরা ৭১-এর সময় আমার বয়স কত ছিল, ৫.৫-৬, তো তখন আমরা ওই স্বাধীনতার ওই মুক্তির গানগুলো আমরা গাইতাম। তো আমার জীবনের প্রতিটা ফেজে আমার মনে হয় যে সব মানুষেরই তাই, এক একটা গানের সাথে আসলে সংশ্লিষ্ট। আর আমাদের বাসায় ছিল যে আমরা অনেক কাজিনরা ছিলাম, দাদির বাসায় আমরা ৫৪ জন ফার্স্ট কাজিন, তো আমরা সবাই গান গাইতাম এবং রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি গেয়েই কিন্তু আমি যে আমার পরবর্তী যে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছি, বিসিএস পরীক্ষা দিয়েছি, আমার কিন্তু এক্সট্রা আমার রচনা পড়তে হয় না, সেই গানের এবং কবিতার তার মানে আপনি শুনেই আমি কিন্তু আমার পরীক্ষায় ভালো মার্কস পেয়েছি। একেবারে শৈশব কৈশোর থেকে আপনার সাথে যুক্ত। আমি আসলে গান শিখতে পারিনি কখনো, সঙ্গীত ভবনে আমি 2 বছরের জন্য ভর্তি হয়েছি 2007 থেকে 2008 পর্যন্ত। প্রফেসর আজাদ, আপনি কি গান গাইতেন কখনো? গান কি আপনি গাওয়ার চেষ্টা করতেন, গাইতেন? গান গাইতে চেষ্টা করেন এমন লোক হয় না তো। আমি বাথরুমের কথা বলছি না। না না, সবাই গান গাইতে চেষ্টা করে, যেমন আচ্ছা আরেকটা ব্যক্তিগত ব্যাপারে, সবাই গায়, সে তো হয়েছে। আরেকটা ব্যক্তিগত বিষয়ে আমরা খুব আগ্রহী। কিশোরা নাম নিজে নারীটির সাথে আপনার পরিচয় হয়েছিলেন, এটি কোন সময়ে? কিশোর আজাদ তো আমার স্ত্রী। ও আপনার স্ত্রী? জি জি, হ্যাঁ হ্যাঁ। তাদের পরিচয় হয় তার বড় বোনের মাধ্যমে। আচ্ছা। তার বড় বোনকে আমি আপা ডাকতাম, যদিও আমরা একই বয়সে। উনি মেডিকেল কলেজে আমার 1 বছর সিনিয়র ছিলেন, যদিও বয়সে আমরা প্রায় একই। কারণ ওনারা তো, উনি ডক্টর প্রফেসর ইব্রাহিমের কন্যা, বড় কন্যা, তো ওনারা তো শহরের মানুষ, আর আমি তো গ্রামে থেকে এসেছি। তো গ্রামে তো একটু দেরিতে স্কুলে পড়াশোনা শুরু করি আমরা, সেজন্য তো তাদের বাড়িতে দেখা হয়েছে। কারণ আমি খুবই, তাকে আমি আপা ডাকতাম, তার ফ্যামিলির সাথে খুবই ক্লোজ। জি জি, ছিলাম আমি, সেইভাবেই পরিচয়। মানে ফুল দেয়া টেয়ার ব্যাপার। ওর নাম হলো 1970 প্রথমে। আর তখন আমার স্ত্রী মেডিকেলে পড়েন। তো কোনো কোনো সময় হাজার আপা আমাকে ব্যবহার করেছেন যে ওকে একটু বুঝাই দেন। জি জি, বুঝিয়ে দেন, সেই এইভাবেই আলাপ হয়েছে। মানে পূর্ব রাগটা পড়া শেখাতে গিয়ে অনেকটা উত্তম কুমারের মতো। তখনও তো আপনি বেশ, মানে আপনার বন্ধুরা যেমন বলে, তখন বেশ সুন্দর সুপুরুষ একটি তরুণ আপনি, তো সেই উত্তমের মতোই তো পড়া বোঝাতে গিয়ে। দেখুন, ও উত্তম কুমারের সাথে তো আমাদের কম্পেয়ার হয় না না, তারপরেও ব্যাপারটা নয়, বললেন না। সে দেখতে অত্যন্ত সুপুরুষ ছিলেন, 1 নম্বর। যদি আমি ব্যক্তিগতভাবে তাকে সামনাসামনি দেখিনি কোনোদিন। তার সিনেমার ভক্ত তো আমার জেনারেশন সব বাঙালি তার সিনেমার ভক্ত। তবে খালি আমরা সিনেমার ভক্ত না, সে কিন্তু পাওয়ারফুল অ্যাক্টর ছিল। জি জি, হ্যাঁ, অসাধারণ পাওয়ারফুল অ্যাক্টর। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, তো এই যে কিশোরা ম্যামের সাথে আপনার পরিচয় হলো, প্রথম ফুলটা কি আপনি না ম্যাডাম দিয়েছিলেন? আমরা পরস্পরকে কখনো ফুল দেইনি, তা ঠিক, কিন্তু আমরা পরস্পরকে যদি, আমি একটা জিনিস যদি আপনাকে বলি যে আপনি আপনার জীবন নিয়ে সুখী মনে করেন কিনা, তার উত্তরটা আপনি একটা প্রশ্ন নিজেকে করলে আপনি পাবেন। সে প্রশ্নটা হলো যে আপনাকে যদি, হাইপোথেটিক্যাল, আপনাকে যদি আবার আল্লাহর সুযোগ দিতে জন্মগ্রহণ করতে, আপনি কি একই জীবন বেছে নেবেন? সেটা প্রশ্ন আপনি। তো আমি বলতে পারি যে আমাকে যদি আল্লাহ আবার ইয়ং করে দিয়ে আবার বিয়ের সুযোগ দিতেন, তাহলে আমার স্ত্রীকে আবার বিয়ে করতে রাজি আমি। ডক্টর ফাউজিয়া, চমৎকার না? আসলে অসাধারণ স্যার, বিয়ে করতে রাজি। তো আমরা সুখে দুঃখে, যদিও তার ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড তো কমপ্লিটলি আলাদা। সে তো ধরেন প্রফেসর ইব্রাহিমের মেয়ে,
আমি গ্রামের একটা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসছি। তো সেটা জেনে শুনেই বিয়ে হয়েছে, তা ঠিক, জেনে শুনেই বিয়ে হয়েছে। আমার স্ত্রী তো এমনি কোয়াইট স্ট্রংলি, যেটাকে ইংরেজিতে স্ট্রংলি ওপিনিয়নেটেড, বললেন না? হ্যাঁ, আমরা তো জানি ওনাকে, সে জেনে শুনেই। আচ্ছা, আপনি এরপরে তো উচ্চশিক্ষায় আসলেন, এই সময়ে আপনার অভিজ্ঞতা কি? দেখুন, আমি অভিজ্ঞতা একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে যাই। আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হই, আমি আগেই বলেছি আমি ইমোশনালি ইনভলভড, যে ইমোশনালি আমি ডাক্তার হতেই চেয়েছি। সেই জন্য আমি কোথাও অ্যাপ্লাই করিনি, মেডিকেল স্যার কোথাও অ্যাপ্লাই করিনি। আমি পরে একটা মনে হলো যে হয়তো ভুল করে ফেলছি, যদি বাই চান্স না হয়, কোনো কারণে না হয় তাহলে। এবং আমাদের সময় মেডিকেলে পড়াটা অত লুক্রেটিভ ছিল না, কিন্তু মানে যারা খুব ভালো রেজাল্ট করতো ওরা সব ইঞ্জিনিয়ারিং ভর্তি হইতো, অথবা সিভিল সার্ভিস করতো। তো আমি যে ঢাকা যে ব্যাচে আমি পড়েছি, আমার ব্যাচের কেউ সিভিল সার্ভিস করেনি, সায়েন্সের কেউ করেনি, সবাই ইঞ্জিনিয়ার হয়েছে। এবং যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে তার মধ্যে আমি মেডিসিনে ভর্তি হয়েছি, আর কেউ মেডিসিনে ভর্তি হয়নি। সবাই বলেছে তুমি মেডিসিনে ভর্তি হলে এটা তো অত ডিমান্ডিং সাবজেক্ট না। আমার জন্য এইটাই ডিমান্ডিং সাবজেক্ট। তো যাই হোক, আমার স্ত্রী সে তো অ্যাফ্লুয়েন্ট ঘরেই, তো জেনে শুনেই আমাদের বিয়ে হয়েছে। একটাই কন্ডিশন ছিল তার বাবা মার কাছ থেকে, যে বিয়ের পরে সে যাতে লেখাপড়া কন্টিনিউ করতে পারে, কারণ সে তখন তো সেকেন্ড ইয়ার শেষ করছে। এবং আমাদের বিয়ের পরে 1 বছরের মধ্যেই তো আমরা প্রায় চলে গেছি, সে অক্সফোর্ডে চলে গেছে, বুঝলেন না? তো আমার স্ত্রী কিন্তু তার মানে গ্রাজুয়েট স্টাডিজ, মানে MBBS স্টাডিজ অক্সফোর্ডে কমপ্লিট করছে, দেশে করেনি না, এখানে তো থার্ড ইয়ার উঠছিল। আমার সাথে চলে গেছে এবং সেখানে যেয়ে অক্সফোর্ডে ভর্তি হতে পারছে। এটা এই প্রসঙ্গে বলাটা বোধহয় অত্যুক্তি হবে না। দেখুন, যেগুলো ওয়ার্ল্ডের টপ গ্রেড ইউনিভার্সিটি, ওদের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। যেমন আমি একটা এক্সাম্পল, আশা করি বিরক্তি উৎপাদন করব না, রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কি কোনো ইউনিভার্সিটি পড়েছেন? অনেক বাঙালি মনে করবে পড়ে নাই, কেন সত্যি না, কিন্তু উনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে 1 বছর ভর্তি হয়েছে, 1 বছর ভর্তি হয়েছেন। তাই গল্পটা আমি কেন বললাম, বলছি উনি যখন ইউনিভার্সিটি কলেজে ভর্তি হয়েছেন তো বহু ভারতে কেউ তাকে ভর্তি করতো না, তো বলতো তুমি মেট্রিকই পাস করে না, ইউনিভার্সিটি ভর্তি হবো কী করে, তাই না? কিন্তু ইউনিভার্সিটি কলেজ তো ভর্তি করে দিল, তাই না? টপ গ্রেড ইউনিভার্সিটি আর অর্ডিনারি ইউনিভার্সিটির তফাৎ, বুঝলো না? ওরা রামানুজকে প্রফেসর বানাতে পারে, যে কোনোদিন স্কুলেই যায় না, কথা বলছেন না? তো যাই হোক, তো সেরকম ওখানে যে থার্ড ইয়ার ভর্তি হয়েছে, কিন্তু আমার দেশে এটা উড বি ডিফিকাল্ট, এটা সম্ভব হতো না, এটি বলতে গেলে সম্ভবই না। কিন্তু ওখানে ওই সময় ধরুন আপনারা দুজনেই পড়াশোনা করেন, উনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট জন্য পড়াশোনা করছেন, আপনি পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য পড়াশোনা করছেন। সেই সময়ে আপনাদের ইংল্যান্ড জীবনের সংসার চলতো, যে রান্নাবান্না খাবার দাবার নিয়ে ঝামেলাপূর্ণ ছিল না? না না, প্রথম কথা হলো যে আমরা তো একই জায়গায়, এবং অক্সফোর্ডের মধ্যেই তো, দূরে তো না, কাছেই থাকি। তো রান্না নর্মালি বাঙালি মেয়েরা বা রান্না তারাই করে, কিন্তু আমিও হেল্প করতে পারতাম তাকে, গরম করে খেতে পারতাম। কারণ সে যখন ডাক্তারি পাশ করে গেল তখন 1 বছর যে হাউসম্যানশিপ করেছে সে অক্সফোর্ডের বাইরে করেছে। তখন 1 বছর কিন্তু আমি একা ছিলাম, ওই উইকেন্ডে আমি যেতাম, না উইকেন্ডে সে আসতো, কাজে ওটা মানে করে ফেলতে হতো না। চমৎকার। ডক্টর ফাউজিয়া, আপনি তো অনেকগুলো জায়গায় পড়াশোনা করেছেন, দেশের বাইরে। তো একজন নারী হিসেবে অনেক তো প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হতো। আপনার সেই অভিজ্ঞতা থেকে, প্রতিকূলতার অভিজ্ঞতা থেকে, অন্য যে নারীরা সামনে এগোতে চায়, পড়াশোনা করতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন? আসলে যে কোনো মানুষের ক্ষেত্রে বা স্পেশালি চিকিৎসকদের ক্ষেত্রে আমাদের আসলে স্কিল ডেভেলপমেন্ট করাটা এবং আমাদের পেশাটাকে ভালোবাসা এবং প্যাশনেট হওয়াটা অত্যন্ত জরুরি। কারণ আমাদের প্রফেশনটা আসলে অনেক কঠিন
একে যদি আমি ভালো না বাসি আমার পক্ষে সার্ভাইভ করা সম্ভব না। যেমন স্যার বললেন ইন্টার্নশিপের সময় আমি কিন্তু ওই বছরে আমার বিয়ে হয়েছে, আমি পাশ করেছি যে বছর ও বছরে বিয়ে হয়েছে, কিন্তু তখন আমি কিন্তু গাইনি ওয়ার্ডে আমি প্রায় 72 আওয়ার্স থাকতাম, মানে অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশন ওটি করে তারপর আমি বাসায় ফিরতাম, কারণ আমার লক্ষ্য ছিল আমাকে স্কিল ডেভেলপ করতে হবে, আমাকে শিখতে হবে। কিন্তু নববিবাহিত হয়ে আপনাকে প্রায় 2-3 দিন হাসপাতালে এক নাগারে থাকতে হতো। হ্যাঁ, আমার এটাতে কোনো অসুবিধা ছিল না, কারণ আমাকে কাজ শিখতে হবে, এটা একটা ছিল। এবং প্রতিকূলতা যেটা বলেছেন, হ্যাঁ পরবর্তীতে যদিও আমি মেডিকেল কলেজে ফার্স্ট গার্ল ছিলাম সব সময়, কিন্তু আমার পোস্ট গ্রাজুয়েশন করতে অনেক দেরি হয়েছে, কারণ আমার সাংসারিক কিছু সমস্যা ছিল। সেরকম আসলে প্রতিকূলতা অনেক মেয়েদেরই থাকে। এখন যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনকে যদি আমি নেগেটিভলি নেই তাহলে সেটা দিন হবে না, কারণ প্রত্যেকটা প্রতিঘাত থেকে কিন্তু আমরা নিজেকে, ওটাও একটা শিক্ষণীয় ব্যাপার, একটা লার্নিং কার্ভ। এবং সেখানে আমার যে পরিস্থিতি, আমি বিপর্যয় যা ছিল সেগুলোকে আমি যেভাবে কাটিয়ে উঠেছি, এটা আমি মনে করি যে যাদেরই কোনো বিপদ আসবে বা সাংসারিক সমস্যা বা ছেলে মেয়ে মানুষ করা নিয়ে অনেক কিছুই থাকতে পারে অ্যাডভার্স সিচুয়েশন, এটাকে পজিটিভভাবে নিতে, যে এটা আসলে আমার একটা পরীক্ষা ক্ষেত্র, এটাকে পার করলেই তার সামনে সুদিন আসবে। এবং আমার জীবনে আমি তাই পেয়েছি। যদিও আমি অনেক পরে পোস্ট গ্রাজুয়েশন পার্ট 1 আমি করেছি, বাট পার্ট 2 করতে আমার 8-10 বছর পর আমি পরীক্ষায় বসতে পেরেছি। সাংসারিক কিছু জটিলতা ছিল, কিন্তু তারপর এটাকে যদি আমি অপটিমিস্টিক্যালি নেই, সেখান থেকে অনেক কিছু শিক্ষণীয়। তার মানে লক্ষ্যটা স্থির থাকলে, হ্যাঁ লক্ষ্য স্থির থাকতে হবে, এবং আমাকে পরিশ্রমী হতে হবে, এবং আমার সহ্য শক্তি থাকতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর খান। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব, আপনার এই যে দীর্ঘ চিকিৎসক জীবনে সবচেয়ে বেদনার ঘটনা কোনটা আপনার মধ্যে কাজ করে মনে হয়? আমি মনে করি আমার বেদনার যেখানে আমার ফেলিওর হচ্ছে। এই জীবনে তো ফেলিওর হয় না তা তো না। জি আমি এখনো একটা জিনিস মনে আছে আমার, আমি ইউকেতে, হ্যাঁ অক্সফোর্ডে তো আমি থাকি, কিন্তু আমার এক সময় অর্থের একটু সংকট হলো, তখন আমি একটা লোকাম করতে গেলাম। হ্যাঁ লোকাম, তা আমি যেখানে অক্সফোর্ডে যেখানে ছিলাম, লোকাম মানে অন্য একটি হাসপাতালে অন্য লিভ ভ্যাকান্সিতে কাজ করা। তো অক্সফোর্ডে যে ডিপার্টমেন্টে আমি কাজ করছি এটা হলো এফেক্স ডিপার্টমেন্ট, মানে যদি ওই দেশের 1-2 নাম্বার ডিপার্টমেন্ট হয় ওটা তার মতো একটা। তো ওখান থেকে যেখানেই লোকাম করতে গেলেও সবাই বলো, আচ্ছা তুমি র্যাডক্লিফ ইনফার্মারি থেকে আসছো, তুমি আর কি থাকবা, তা আমাদের একটু কনসালটেশন করে দিও, তুমি কমন রুমে বসে টেলিভিশন দেখো, এটি করো, লাগলে ডাকবো। তো এটা আমার মনে আছে যে আমি ওই কমন রুমে বসে আসি, হঠাৎ আমার হাউসব্যান্ড আমাকে ফোন করলো, বললো যে ডক্টর খান ক্যান ইউ কাম কুইকলি। তো আমি গেলাম, তো যে দেখলাম যে একজন মিডল এজের ভদ্রমহিলা, উনি বমি করতে করতে এবং বমিতে সে ড্রাউন্ড হয়ে গেল, কিছু করতে পারলাম না। এবং তার হয়েছিল একটা কন্ডিশন, যাই হোক বলে অ্যাকুট ডাইলেশন দ্য স্টমাক বলে। তো এটা আমার কাছে এখন গিল্ট ফিলিং আছে, কেন যে ওইটা ডায়াগনোস করতে টাইমলি করতে পারলে তাহলে কিন্তু সে মারা যেত না। তো আমার ডাক্তাররা আমাকে বলেছে তুমি কমন রুমে থাকো, ডাক্তার কল করলে আসবা, এটা আমার শোনা উচিত হয় না, মানে আমার তো ওই সময় প্রেজেন্ট থাকা উচিত, রোগীর পাশে থাকা উচিত। হ্যাঁ থাকা উচিত ছিল। এই যে আমি আমার হাউসব্যান্ডের কথাটা শুনেছি, এটা কিন্তু ইথিক্সের ব্রেকডাউন হয়ে গেছে, যেটা আমার জন্য আজকেও গিল্ট ফিলিং আছে। এই ঘটনা হয়েছে আমার 1973 সালে। আচ্ছা, 73 সালে। সেজন্য আমি বলছি যে আমাদের যে ডাক্তারিতে লাইনে প্রথম কথাটা হলো যেটা ফজিয়া বললো, ওর সাথে আমি একমত, যে কাজটা আনন্দ পেতে হবে কাজটা। সুপ্রিয় দর্শক, সম্ভবত প্রতিটি চিকিৎসকের জীবনেই এরকম কোনো না কোনো বেদনা বোধ তাকে তাড়িত করে, কারণ আমরা দেখেছি এটি এমন একটি পেশা যেখানে একটি মুহূর্তের, একটি মিনিটের অমনোযোগের কারণে একজন জীবন্ত মানুষের প্রাণ উড়ে যেতে পারে, সেই জীবন্ত ফুলটি ঝরে যেতে পারে। থাকুন আমাদের সাথে, দ্রুতই ফিরে আসব। সঙ্গে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক। প্রফেসর ডাক্তার এ কে আজাদ খান এবং প্রফেসর ডাক্তার ফৌজিয়া হোসেন, দুজন অতিথিকে নিয়ে আমরা আজকের এই আড্ডায়
এই গল্পে, এই উৎসবের দিনে মেতেছি। হ্যাঁ, যেমনটি আপনি বললেন, এর সাথে আরেকটা ব্যাপার আমরা শুনতে চাই। কখনো কি এই আপনার চিকিৎসক জীবনের এই বড় অভিযাত্রায় কখনো কি নিঃসঙ্গ, রিক্ত, নিজেকে বিষণ্ণ, একা বোধ করেছেন? না, তা তো করি। তবে আমি যেটা বলতেছিলাম ওটা আমি শেষ করি। সেটা হলো যে একটা কথা আছে যে আপনি যদি কোনো কাজ ভালোবাসেন, হ্যাঁ, আর সেই কাজটা সুন্দর করে করতে পারেন, তাহলে দ্যাট উইল বিকাম অ্যান আর্ট। আর যদি আপনি কাজটা ভালো না বাসেন কিন্তু তাও আপনাকে করতে হচ্ছে, জীবন ধারণের জন্য করতে হচ্ছে, তখন দ্যাটস এ লেবার। ডাক্তারিতে আমাদের কাজটা শুড বি অ্যান আর্ট। তাহলে আমি কাজটা, মানে এর মধ্যে ভালোবাসা থাকলে সেটি হবে শিল্প, আর না থাকলে সেটি হবে শুধু শ্রম দেয়া। আপনি যে প্রশ্নটা করেছেন পরে যে জীবনে এটা হয়েছে কেন, তা তো হয়ই। কারণ দেখেন, আমাদের জীবনে মানুষের জন্ম মৃত্যুর শোকের সামনে হচ্ছে। তো যখন একটি ইয়ং লোক ধরেন, তার কোনো মৃত্যুর বয়স নয়, তার মৃত্যু হচ্ছে অথচ আমরা কিছু করতে পারছি না, এরকম তো সিচুয়েশনে আমরা পড়ি, তাই না? তো তখন সেটা অত্যন্ত বেদনাদায়ক। বা এমন কোনো সিচুয়েশন আমরা পড়তেছি যে আমার এই জিনিস থাকলে আমি তাকে সেভ করতে পারতাম, অথচ নাই, তাই না? তখন ইউ ফিল হেল্পলেস, তখন মনটা ভেঙে যায়। ডক্টর ফৌজি, আপনার কখনো এরকম হয়েছে? না, আমার যেটা হয়েছে যে বিষণ্ণতার বিষয়টা, যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করতে পারছিলাম না, সেই সময় আমার খুব মনে কষ্ট হতো এবং নানা কারণে আমাকে দোষারোপ করা হতো। তবে এবং আরেকটা ব্যাপারও তো হয় সাধারণত নারীদের ক্ষেত্রে, যখন তার স্ত্রী এরকম পেশাগত পড়াশোনার জন্য খুব ব্যস্ত থাকে, তার স্বামী তখন একটু বিরক্ত, বিক্ষুব্ধ থাকে। হ্যাঁ, সেটা হলেও তারপরে আমি কিন্তু আসলে প্র্যাকটিস, যেহেতু আমার হাজব্যান্ড খুবই মানে প্র্যাকটিসিং ডক্টর ছিলেন, আমি কিন্তু প্রাইভেট প্যাকটিস করিনি। না, তারপরে তো ওই যে সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত। না, আমি সারাক্ষণ, আমি তো অনেক পরে পড়াশোনা করেছি। এতে আপনার হাজবেন্ড কি বিরক্ত হতেন? হয়তো হতেন, কিন্তু উনি না অ্যালাউ করলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। হ্যাঁ, এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ, এবং আমাকে 3টি কন্যা সন্তান দেওয়ার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আর বিষণ্ণতার ব্যাপার যেটা বললেন, যে আমার আসলে পেশেন্ট রিলেটেড বিষয় নিয়ে কখনো সেরকম হয়নি সিচুয়েশন, কারণ আমি যেটা করতে চাই I want to give the 100%, 100,000% effort. যেটা হয় যে আনএথিক্যাল ইস্যুসগুলা আমাদের এখানে আছে, বা আমি শুধু যে বাংলাদেশে আছে তা নয়, ইউকেতেও আছে, আমি ইংল্যান্ড আরও অন্যান্য দেশেও কাজ করেছি ভিজিটিং প্রফেসর হিসাবে, সেসব দেশেও আছে। কিন্তু এই আনএথিক্যাল ইস্যুসগুলো যখন আমি ডিল করতে পারি না, কারণ সেই ক্ষমতাটা আমার নেই, হয়তো আমি বিএমডিসি, বিএমআরসি প্রেসিডেন্ট যদি কখনো হতে পারি, আমরা অবশ্য সেই লাইনে নাই, আমরা টেকনোক্র্যাটস। তো সেইগুলোকে আমাকে খুব মানে পীড়িত করে। এখন যেটা দেখছি, বা আমাদের জুনিয়র যারা আছে তারা অত্যন্ত বেশি হতাশাভুক্ত আমার মনে হয়। আমরা কিন্তু সেরকম ছিলাম না, আমাদের চাহিদা কম ছিল যে আমরা কাজ শিখবো, এ করবো, কিন্তু আনএথিক্যাল ইস্যুসগুলোকে আমাকে খুবই পীড়া দেয়, কষ্ট দেয়। অনেক ধন্যবাদ প্রফেসর একে আজাদ খান। আপনি আমাদের দেশের চিকিৎসকদের যে জায়গাটায় গেলে তারা নিজেকে ধন্য মনে করেন, ওরকম একটি জায়গায় দাঁড়িয়ে আছেন। কারণ আপনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি, বারডেমের ট্রাস্টি বোর্ডের সম্ভবত আপনি চেয়ারম্যান, এবং আরেকটি বিশ্ববিদ্যালয় সেটিরও আপনি প্রধান ব্যক্তি। তো সব মিলে আজকের এই দিনে সাধারণ মানুষ এবং চিকিৎসক সমাজ, তাদের জন্য আপনার কি কথা থাকবে? আমি চিকিৎসা সমাজ সম্বন্ধে বলবো, সেটা হলো, দেখুন, চিকিৎসা পেশাটা একেবারে অত্যন্ত অনন্য পেশা, এরকম কোনো দ্বিতীয় পেশা নাই। প্রথম কথা হলো, চিকিৎসা পেশাটা কিন্তু এটা ব্যবসায়ী অ্যাঙ্গেলের ডিজাইন না। আচ্ছা, যেমন উদাহরণ থেকে বলছি যে একজন ডাক্তারের ফি তো সে নিজে নির্ধারণ করছে, অথচ সেই রুগীটা দেখতে কারো 5 মিনিট লাগতে পারে, কারো 10 মিনিট লাগতে পারে, কারো 1 মিনিট লাগতে পারে, কিন্তু ফিটা তো সমান, তাই না? দ্বিতীয় হলো, ফিটা তো ডাক্তার নিজে নির্ধারণ করেছে, এটা কিন্তু অনেকেই খেয়াল করে না। এই ফিটা কিন্তু ধরেন 2000 টাকা, আসলে এটা অনধিক 2000 টাকা। কারণ একজন লোক যদি পয়সা না দিতে পারলে আমি দেখবো না তাকে, অবশ্যই কম পয়সা দিলেও তো দেখবো, কিন্তু বেশি পয়সা দিলে তো আমি নেব না। হ্যাঁ, নেব না। কারণ সেই জন্য আমি বলি এটা অনধিক
2000 টাকা। তো আমার ডাক্তার বন্ধুদের কাছে বা ছাত্রদের কাছে আমার বক্তব্য একটাই, যে ডাক্তার মহান পেশা, অন্য পেশা মহান পেশা, কিন্তু এই পেশাতে যে সোশ্যাল প্রেস্টিজ হয় তার মেইন কারণ হলো যে এটা ব্যবসায়ী অ্যাঙ্গেলে নয়। ব্যবসাতে খারাপ তা কিন্তু বলছি না, এটা জিনিসটাই হলো হিউম্যানিটেরিয়ান পেশা। তো সেইটাকে যদি কোনো ব্যবসায়ী অ্যাঙ্গেল থেকে দেখা হইলে আর ওই সম্মান থাকবে না, ওই আনন্দও থাকবে না। এই পেশায় যারা আছে তারা মানুষকে দেখবে, তার সহ উপাদক বা বাই প্রোডাক্ট হিসেবে তার অর্থটা আসবে। আমি বলছি যে এই পেশায় থাকলে সে না খেয়ে মারা যাবে না। তো সে আর এই পেশায় থেকে যদি সে অনেক ধনী হতে চায় তাহলে হি হ্যাজ চুজেন এ রং প্রফেশন। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সুপ্রিয় দর্শক, উৎসবের রঙে যদি আমরা নিজেদেরকে রাঙাতে চাই তাহলে কিন্তু নিজের ভেতরের রঙটাকে সবার মধ্যে ভাগ করে নিতে হবে, এবং সেই আনন্দটা তখনই মহৎ আনন্দে রূপান্তরিত হবে যখন তার সাথে ত্যাগ এবং কল্যাণ থাকবে। যেমনটি কোরবানির ঈদের মাহাত্ম্য ত্যাগের ভেতর দিয়ে শুরু হয়। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা প্রফেসর ফৌজিয়া হোসেনের সুরের সাথে আরও কিছুক্ষণ থাকবেন। জি, শোনো শোনো কথাটি শোনো, কাছে এসো প্রিয়তম বলে, তোলো তোলো ও মুখ তোলো, কেন লাজে নীরব হলে। শোনো শোনো কথাটি শোনো, কাছে এসো প্রিয়তম বলে, তোলো তোলো ও মুখ তোলো, কেন লাজে নীরব হলে। প্রেম যদি ব্যথা দেয় সেই ভালো, হিয়া মাঝে অনুরাগ তবু ঢালো, কেন দূরে থাকো প্রিয় নামে ডাকো, তবু স্বপ্ন মোর নয়নে দোলে। শোনো শোনো কথাটি শোনো, কাছে এসো প্রিয়তম বলে, বলো বলো কথাটি বলো।